লরেন্স বিশনোই আজকের দিনে যদি তার উপর ভিত্তি করে ডন সিনেমাটা আরেকবার বানানো হয় তখন হয়তো ডায়লগটা বদলে ফেলে বলা হবে ডন কো পকড়না মুশকিল তো নেহি লেকিন রোকনা নামুমকিন হ্যায়। लॉरेंस बिश्नोई এই নামটা শুনলেই কেঁপে ওঠে নেতা থেকে অভিনেতা। शनिवार 12 अक्टूबर की रात राष्ट्रवादी कांग्रेस पार्टी के नेता और महाराष्ट्र के पूर्व मंत्री बाबा सिद्दीकी की मुंबई के बांद्रा ईस्ट इलाके में गोली मारकर हत्या कर दी गई। सलमान खान और लॉरेंस बिश्नोई की दुश्मनी लंबे समय से चली आ रही है। हत्या के बाद सलमान खान के आवास के बाहर सिक्योरिटी बढ़ा दी गई है। দেশের আভ্যন্তরীণ রাজনীতি থেকে বিদেশ নীতি সব কিছুতে আজ জুড়ে আছে এই নাম। This is the Lawrence Bishnoi crime group. It's based, it was originated in the Punjab region of India and now has kind of tentacles all over the world. कनाडा ने आरोप लगाया कि ये लॉरेंस बिश्नोई भारत की जेल में है और सीधे सीधे गृह मंत्रालय पे आरोप लग रहा है कि किसी तरीके से केंद्र सरकार की शय पे ये कनाडा में हिंसा करवा रहा है। अब सब ये जानना चाह रहे हैं कि अगर वो जेल में है तो ये कैसे हो रहा है। আজ যদি কোনো শুট আউট বা গ্যাংদের মধ্যে লড়াইয়ের খবর আসে তো সবচেয়ে প্রথমে যেই নামটা আসে সেটা হলো লরেন্স বিশনোইয়ের নাম। 2015 থেকে তিনি জেলে, তিহার থেকে বর্তমানে সবরমতী জেলে তিনি আছেন, কিন্তু তার অপরাধ জগতের সাম্রাজ্য দেশ ছেড়ে বিদেশের মাটিতেও পৌঁছে গেছে। আজ লরেন্স বিশনোইয়ের নাম জানেন না এমন লোককে খুঁজে পাওয়া খুব মুশকিল। কারুর কাছে উনি কুখ্যাত গ্যাংস্টার, আবার কারুর কাছে দেশপ্রেমী যোদ্ধা, কেউ কেউ তাকে আজকের দিনের নাথুরাম গডসের সাথে তুলনাও করেছেন। नाथुराम गोडसे जी और लॉरेंस बिश्नोई, इन दोनों के अंदर क्या बात है जो आज लोग इनको हीरो मानते हैं। नाथुराम गोडसे जी महाराष्ट्र के एक हिंदू राष्ट्रवादी थे और लॉरेंस बिश्नोई भी हिंदू राष्ट्रवादी सोच रखने वाले हैं, पर इनको हीरो भी वही लोग मानते हैं जो खुद हिंदू राष्ट्रवादी सोच के होते हैं। তিনি নিজে কি বলেছেন? हम जो सोच है कि देश के टुकड़े नहीं होना देना चाहते। छोटे तो थे पर अपने देश की तो नॉलेज पढ़े लिखे हैं सर, हमें अपने देश की नॉलेज है सर, क्या चीज सही है क्या चीज गलत है। अब आपको कोई कह दे कि जी वहाँ केरला अलग करना है तो आप तो केरला से आपका क्या लगाव है, पर हम ये तो चाहते होंगे ना कि हमारे देश के যারা আফজল গুরুর মতো সন্ত্রাসবাদীর হয়ে স্লোগান দিয়েছিলেন যে আফজল হাম শর্মিন্দা হ্যায় তেরে কাতিল জিন্দা হ্যায়, তারা স্বাভাবিকভাবেই বিষ্ণুইয়ের বিরুদ্ধে, কারণ মুসলিমরা যদি সন্ত্রাসী হয় সন্ত্রাসীর কোনো ধর্ম হয় না, হিন্দুরা সন্ত্রাসী হলে তখন সেটা হিন্দু সন্ত্রাস হয়ে যায়। লরেন্স বিষ্ণুইয়ের ভাই আনমোল বিষ্ণুইকে আমেরিকা ফেরত দিয়েছে ভারতকে, এখন সেও ভারতের এনআইএর হাতে। অন্তত 31টা ফৌজদারি অভিযোগ তাদের বিরুদ্ধে। আজ আলোচনা করব লরেন্স বিষ্ণুই অথবা নাথুরাম গডসে এদের জীবনটাকে একদম পাশাপাশি ফেলে যে আজকে জাতীয়তাবাদের একমাত্র অস্ত্র কি বন্দুকের নল। হিন্দু ধর্মকে বাঁচাতে নাথুরাম গডসে যদি বন্দুক হাতে নিয়ে থাকে তবে সেই হিন্দু ধর্মকে বাঁচাতে শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ কোন অস্ত্র তুলে নিয়েছিলেন বলবো। আমি আগেও বলেছি যে এই চ্যানেল কারুর মঞ্চ হিসাবে কাজ করে না, করবেও না। কোনো রাজনৈতিক দল তো নয়, কোনো তথাকথিত অ্যাক্টিভিস্টদের হয়েও কাজ করবে না। যদি মনে হয় আমাদের কথাগুলো শোনা দরকার আপনাদের, তাহলে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করার কথা ভাবতে পারেন, কিন্তু আমরা কোনো নিশ্চয়তা দিতে পারছি না যে আজ কোনো বিষয় নিয়ে আমাদের কোনো বক্তব্য যদি আপনাদের ভালো লাগে, কালকে আরেকটা কোনো বিষয় নিয়ে আমাদের বক্তব্য আপনাদের খারাপ লাগবে না। আমাদের চ্যানেল যারা ফলো করেন তারা জানেন যে দেশ বিদেশের নানা বিষয় নিয়ে আমরা প্রতিবেদন করি। সব বিষয় নিয়ে আমাদের সব কথাতে আপনারা সম্মত হবেন এই আশাটা আমরা করি না। আশা করি উল্টো দিক থেকেও কারুর কাছ থেকে এই আশাও থাকবে না যে আমরা সব সময় তাদের মন জোগানো কথা বলবো, কিন্তু আমরা চাই বিভিন্ন মতামতগুলো উঠে আসুক। বিতর্ককে ধামাচাপা দেওয়ার চেষ্টা বা কোনো কিছুকে একমাত্রিকভাবে বিচার করা আমাদের চ্যানেলের উদ্দেশ্য নয়। আজকের প্রতিবেদনে হয়তো অনেক কিছু পাবেন যাতে অনেকেই আশাহত হবেন, এর জন্য আমরা আগে থাকতে ক্ষমা চেয়ে নিচ্ছি। এর জন্য যদি কেউ মনে করেন যে আমাদেরকে আনসাবস্ক্রাইব করবেন, আমরা বলবো আপনাদের ইচ্ছে, আমরা আমাদের কাজ করে যাব। প্রথমে আসি লরেন্স বিষ্ণুইয়ের কথাতে। সবরমতী জেলের অভ্যন্তরে নিশ্চিত্র পাহারাতে তাকে রেখে দেওয়া, কিন্তু তার হয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় কাজ করছে হাজারের ওপর দক্ষ বন্দুকবাজ। গোল্ডি ব্রার এই বিষ্ণুই গ্যাংয়ের কার্যকলাপ সামলায় বিদেশ থেকে। এই প্রতিবেদন যখন তৈরি হচ্ছে তখনও গোল্ডি ব্রার ফেরার। মনে করা হয় ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে দলের বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করেন বিষ্ণুই। এই ভিওআইপি বা ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলটা কি?
যারা আইটি বা বিপিও সেক্টরে কাজ করেন তারা এর ব্যাপারে খুব ভালোভাবেই জানেন, যারা জানেন না তাদের জন্য সহজ করে বলি যে এটা এমন একটা জিনিস যা হোয়াটসঅ্যাপ বা স্কাইপের মতো, যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে ফোন করতে পারবেন, কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনি আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বারেই শুধু কল করতে পারবেন, এমনি কোনো ফোনে নয়। স্কাইপের ব্যাপারটাও একই রকম, কিন্তু ভয় দিয়ে আপনি রিয়েল ফোন নাম্বারেও কল করতে পারবেন, যাকে বলা হয় পিএসটিএন নাম্বার। এই যে জামতারা মার্কা নানা রকমের জালি ফোন আসে আর লোককে ঠকিয়ে পয়সা হাপিস করে, সেইগুলো হয় এই ভিওআইপি ব্যবহার করে। কারণ এমনি ফোনে যেমন কোথা থেকে ফোনটা করা হচ্ছে সেটা খুঁজে বার করা যায়, এই ভিওআইপি ব্যবহার করলে সেটা করা যায় না। ফোন করছেন হয়তো ভারত থেকে, নম্বর দেখাবে আমেরিকার। এছাড়াও অনেক রকম সুবিধা আছে যা গোপনীয়তা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যার জন্যই অপরাধ জগতের লোকজন এই ভিওআইপি ব্যবহার করেন। শুধু তাই নয়, এই বিষ্ণুই গ্যাং অত্যন্ত সুগঠিত, এতটাই যে এখানে প্রতিটা বন্দুকবাজ শুধু নিজের বসকে ছাড়া এই সংগঠনের কাউকে চেনে না। একসঙ্গে যদি একাধিক বন্দুকবাজকে পাঠানো হয় কারুর পেছনে, তখন কোনো বন্দুকবাজই জানে না বাকিরা কারা। এতে কি হয়, একজন যদি ধরাও পড়ে যায় তাহলে বাকিদের কোনো ভয় নেই, কারণ এদের কেউই একজন আরেকজনকে চেনে না। ভাবুন, এই ধরনের একটা দল বা সংস্থাকে গড়ে তোলা কিন্তু খুব সহজ নয়। শুধু ভারত নয়, দেশ বিদেশের গোয়েন্দা বাহিনী পর্যন্ত এদের কাছে একদম ফেল মেরে যায়। আর এই সব কিছুর মাথাতে যে বসে আছে সেই লরেন্স বিষ্ণুয়ের বয়স কত? মাত্র 32। এর মধ্যে গত 9 বছর ও জেলে। ভাবুন কতটা সাকসেসফুল একটা স্টার্ট আপ কোম্পানি। শুধু তাই নয়, বহুজাতিকও। এই সফল কোম্পানিটা তৈরি করেছে নিজের হাতে, বাপ ঠাকুরদার থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া নয়। যেই বয়সে লোকে পড়াশোনা শেষ করে একটা চাকরি বা ব্যবসা শুরু করে, সেই বয়সে লরেন্স বিষ্ণুই এই বিশাল মাফিয়া কোম্পানি খুলে বসেছে। দাউদ ইব্রাহিমের যেমন বলা হতো ডি কোম্পানি, বিষ্ণুই গ্যাংকে সেরকম বলা হয় বি কোম্পানি। পারিবারিকভাবে এরা বিষ্ণুই গোত্রের, মূলত রাজস্থানের বিষ্ণুই গোত্রের সূত্রপাত হয় 1500 শতকে গুরু জম্বেশ্বরের বিষ্ণুই আন্দোলনের মধ্যে দিয়ে। এরা অনেকটাই বৈষ্ণবদের মতো অহিংসাতে বিশ্বাসী। 20 অর্থাৎ 20 এবং 9 মানে 9, 2 মিলে হয় 29। 29টা নীতির ওপর নির্ভর করে এদের আন্দোলন, তাই এদেরকে বলা হয় বিষ্ণুই গোষ্ঠী। এদের মূল উপজীব্য হলো পরিবেশ বা বন্যপ্রাণী সুরক্ষা, যেমন নিয়ম করে বৃক্ষরোপণ করা, জমি থেকে যে সমস্ত শস্য আহরণ করা হচ্ছে তার 1/10 পশু পাখিদের উৎসর্গ করা ইত্যাদি এই নিয়মাবলীর মধ্যে পড়ে। আজকের যুগে ইউরোপ আমেরিকাতে সাস্টেনেবল লিভিং নিয়ে অনেক আলোচনা হয়। এর মানে হলো মানুষকে এমন একটা পরিবেশ বান্ধব জীবনাভ্যাস গড়ে তোলার প্রতি অনুপ্রাণিত করা, যাতে এই পরিবেশ, এই জীবজগতের সাথে মানুষের একটা জরুরি ভারসাম্য বজায় থাকে। কেন করা হয়? যাতে মনুষ্য জাতি একদিন প্রকৃতির কোপে পড়ে নিশ্চিহ্ন না হয়ে যায়। এদেরকে পরিবেশবাদী বা এনভায়রনমেন্টালিস্ট বলা হয়। তো ইউরোপ এই পরিবেশ বান্ধব জীবনের নাম নিয়ে নতুন একটা ইজম নিয়ে আসবার অর্ধ সহস্রাব্দ আগে ভারতের বুকে একটা পুরো জাতি তৈরি হয়েছিল, যারা এই কাজে আক্ষরিক অর্থে নিজেদের জীবন সঁপে দিয়েছিলেন 15 শতকে। ইতিহাস বলে 1730 সালে মেবারের রাজা যখন খেজারলি গ্রামে খেজারি গাছের জঙ্গল কেটে প্রাসাদ বানানোর জন্য সেনা পাঠান, তখন এই বৈষ্ণবী জাতির অমৃতা দেবী গাছ কাটার প্রতিবাদ করবার জন্য গাছকেই জড়িয়ে ধরেন। এই খেজারি গাছকে বিষ্ণুইরা তাদের ভগবান বলে মনে করতেন। তিনি এবং তার 3 সন্তান সহ 363 জন নিজেদের প্রাণ দেন এই খেজারি গাছকে রক্ষা করতে। তুলসীর মতোই এই খেজারি গাছের অসাধারণ আয়ুর্বেদিক গুণ। সাধারণত মরুভূমির দেশে শুকনো জলবায়ুতে এটা জন্মায়। এটি দুবাইয়ের জাতীয় গাছ। বাহরিনের 400 বছরের পুরনো একটা খেজারি গাছ আজও রয়েছে। 1730-এর এই অমৃতা দেবীর আত্মত্যাগকে বহু মানুষ অনুপ্রাণিত করেছে। 1996-এ নিহাল চাঁদ বিষ্ণুই নিজের জীবন দিয়ে একটা কৃষ্ণ হিরণকে বাঁচিয়েছিলেন শিকারীদের হাত থেকে। আজ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অমৃতা দেবীর নামে পুরস্কার দেওয়া হয়। অনিল বিষ্ণুই 10,000-এর বেশি হরিণকে বাঁচিয়েছেন শিকারীদের হাত থেকে। পীরারাম বিষ্ণুই যে একজন সামান্য টায়ার মেকানিক, সে 2000-এর বেশি পশু পাখিকে উদ্ধার করে জীবন ফিরিয়ে দিয়েছেন। এই কথাগুলো কেন বলছি? দুটো জিনিস। প্রথমটা হলো আমাদের দেশে ইউরোপের পরিবেশবাদ, নারীবাদ এই সবগুলোকে ধার করে নিয়ে আসার কোনো দরকার নেই, কারণ আমাদের এখানে মূর্তি পূজার চলন রয়েছে, যার মধ্যে পরিবেশকে, গাছকে, বিভিন্ন পশু পাখিকে পুজো করাও পড়ে। তাই পরিবেশকে বা গাছকে বা প্রাণীকে ভগবান রূপে রক্ষা করার জন্য মানুষ প্রাণ দিতেও দ্বিধা করে না। আর অনেক সময় তাদের নেতৃত্ব কে দেন? একজন নারী।
একজন মা তার সন্তান সহ নিজের প্রাণ দেন এই লড়াইতে। সারা পৃথিবী খুঁজলে এর আর কোনো উদাহরণ পাওয়া যাবে না। তাই ওইসব ইজম টিজম তাদের দরকার যাদের সমাজে মূর্তি পূজার মতো সংবেদনশীল প্রথার প্রচলন নেই, যেমন খ্রিস্টানদের, যেমন মুসলিমদের, যেমন কমিউনিস্টদের। আমাদের মতো মূর্তি পূজারীদের কাছে ওই সমস্ত ইজম টিজম অর্থহীন। সেই জন্যেই একটা মূর্তি পূজারী সমাজ বিকাশ করে, বিনাশকে আটকায়। আর মূর্তি পূজাতে অবিশ্বাসী সমাজ পৃথিবীর বুকে বর্বরের মতো ধ্বংসই ডেকে আনে। এটা ছিল প্রথম কারণ এই ইতিহাসটা বলার। আর দ্বিতীয় যে কারণটা সেটা হলো যে সলমান খানের সঙ্গে লরেন্স বিশনোইয়ের এই শত্রুতার আরেকটা কারণ হলো ওই কৃষ্ণ হিরণ। মনে আছে নিশ্চয়ই 1998-এ সলমান খান এবং তার সহশিল্পীরা মিলে দুটি কৃষ্ণ হিরণকে হত্যা করে। কেউ কেউ বলেন যে সেই পাপের শাস্তি দেওয়ার জন্য বিশনোই গ্যাং সলমান খানের পেছনে। আর তাই বাবা সিদ্দিকির মতো কিছু নেতা, যে কিনা সলমান খানের খুব কাছের আর তার সাথে দাউদ ইব্রাহিমের মতো ভারত বিরোধীদেরও খুব কাছের, তাকে হত্যা করে এই বিশনোই গ্যাং। এই সবের জন্য সমাজ মাধ্যমের কিছু লোক লরেন্স বিশনোইকে একেবারে ভগৎ সিংয়ের আখ্যা দিচ্ছেন, বা কিছু লোক বলছেন নাথুরাম গডসে। এই ব্যাপারে কিছুদিন আগে হেজবুল্লাহর মতো জঙ্গি সংগঠনের নেতা নাসারুল্লাহকে যারা সমর্থন করেছেন, বা বুরহান বানির মতো কাশ্মীরি জঙ্গি নেতাকে মারার জন্য ভারতীয় সেনাবাহিনীকে ভিলেন বলে আখ্যা দিয়েছেন, তাদের বলছি যে লজ্জা ব্যাপারটা হয়তো আপনাদের অভিধানে নেই। যাদের গুরু হলো ইয়াসিন মালিক বা জাকির নায়েক, তাদের বলি যে একটু নিজেদের চেহারাটা আগে আয়নাতে গিয়ে দেখে আসুন। যেই জাকির নায়েক বলেছেন যে অভব্য পোশাক পরিহিত কোনো নারীর যদি ধর্ষণ হয় সেটা নারীর দোষ, অভব্য পোশাক মানে কি বোরখা হিজাব ইত্যাদি না পরা, আর সেইগুলো পরেও যদি কোনো নারী ধর্ষিতা হন তাহলে সেটাকে ধরতে হবে যে সৃষ্টিকর্তা তার পরীক্ষা নিচ্ছেন। তো এই জাকির নায়েকের কথা যারা খুব মানেন তাদের বলবো যে এই গ্যাংস্টাররা নাকি জাকির নায়েকের মতো লোকজন বেশি বিপজ্জনক, যারা ধর্ষণকে মেয়েদের দোষ কিংবা সৃষ্টিকর্তার ইচ্ছে বলে মনে করেন। সেই প্রশ্নটার উত্তর আগে খুঁজে নিয়ে আসুন, তারপর কথা হবে আপনাদের সাথে লরেন্স বিশনোইকে নিয়ে। ততক্ষণ আমি বাকিদেরকে বলছি যারা বিশনোইদেরকে জাতীয়তাবাদী বলে দাবি করছেন। এনাকে ভগৎ সিং কি নাথুরাম গডসে বলবার আগে আপনাদেরকে ভাবতে হবে ভগৎ সিং আর নাথুরাম গডসে দুজনেই হাতে বন্দুক তুলে নিয়েছিলেন, কিন্তু দুজনের সময়টা কিন্তু এক ছিল না। পথ একই, উদ্দেশ্য একই, কিন্তু তবুও দুজনকে এক মাপকাঠিতে কিন্তু মাপা যাবে না। একজন ছিলেন ব্রিটিশ ভারতের বিপ্লবী, যখন ব্রিটিশ সরকারকে যেভাবে হোক নড়বড়ে করে দেওয়াটাই মূল উদ্দেশ্য ছিল। তখন ব্রিটিশদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবার জন্য ভগৎ সিং কি মাস্টারদা সূর্য সেন কি বিনয় বাদল দীনেশ যা যা করেছিলেন সব সঠিক ছিল এবং সেটা জরুরি ছিল। কিন্তু পরিস্থিতি বদলের সঙ্গে সঙ্গে যুদ্ধের প্রকৃতিও পরিবর্তিত হয়ে যায়। স্বাধীন ভারতে যুদ্ধের জন্য কেউ যদি আতঙ্কবাদকে আঁকড়ে ধরে তাহলে কিন্তু সমাজে তার ফল উল্টো হবে। পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ হচ্ছে তখন আমাদের সেনানী যুদ্ধক্ষেত্রে শত্রুকে গুলি করে মারছে, সেটা ঠিক আছে, কিন্তু আদর্শগত পার্থক্যের জন্য নাথুরাম গডসে যখন গান্ধীজির বিরুদ্ধে অস্ত্র ধারণ করলেন তখন তার ফল হলো কিন্তু একদম উল্টো। আরএসএসকে নিষিদ্ধ করে দেওয়া হলো, তার জেরে সাভারকারদের জাতীয়তাবাদী রাজনীতি আরও বেশ কিছু দশক পিছিয়ে গেল, যাকে অনেক মানুষ অনেক কষ্ট করে গড়ে তুলেছিলেন কংগ্রেসের রাজনীতির একটা সমান্তরাল রাজনীতি হিসাবে, সেটাই মুহূর্তে চুরমার হয়ে ভেঙে গেছিল শুধু একটা মাত্র ঘটনাতে। গান্ধী হত্যাকেই হাতিয়ার করে কংগ্রেস সহ বাকি দলগুলোর তোষণমূলক রাজনীতি আরও জাঁকিয়ে বসলো ভারতের বুকে। আক্রমণ ঠেকাতে অস্ত্র তুলে নেওয়াই ধর্ম, কিন্তু মনে রাখতে হবে যে সব যুদ্ধের অস্ত্র কিন্তু বন্দুকের নল নয়। কোনো কোনো সময়ে তার থেকেও ধারালো অস্ত্র দরকার পড়ে। বিষ্ণুই বা নাথুরাম গডসে সেটা কিন্তু বোঝেননি। বিষ্ণুয়ের ব্যাপারটাতে একটু পরে বিস্তৃতভাবে আসছি। নাথুরাম গডসের ব্যাপারে বলি, তার অস্ত্র তুলে নেওয়ার কারণটা হয়তো যথাযথ। গান্ধীজির রাজনীতি হিন্দুদের গলার ফাঁস হয়ে উঠেছিল, কিন্তু অস্ত্রটা ঠিকমতো বাঁচতে পারেননি উনি। অপরদিকে আরেকটা একই রকম পরিস্থিতিতে সঠিক অস্ত্রটা চিনেছিলেন কিন্তু শ্রীরামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দ। বন্দুকের থেকেও অনেক বেশি ধারালো। অবাক হচ্ছেন? হবারই কথা, কিন্তু ভেবে দেখেছেন যে যখন একদিকে ব্রিটিশ রাজতন্ত্র আর অপরদিকে খ্রিস্টান মিশনারিদের সাঁড়াশি আক্রমণে হিন্দু ধর্মের প্রাণ একেবারে ওষ্ঠাগত হয়ে উঠেছিল, তখন কিভাবে সেই আক্রমণকে ভোঁতা করে দিয়েছিলেন এই দুই যুগপুরুষ। এর আগে কয়েকশো বছরের ইসলামিক আগ্রাসন, তারপর ব্রিটিশ শাসন। একদিকে ব্রিটিশরা সাধারণ মানুষকে লুট করছিল, অপরদিকে খ্রিস্টান মিশনারিরা প্রচার করছিল যে হিন্দু ধর্মের মূর্তি পূজা, আচার ব্যবহার এই সব কিছুই আমাদের দুর্দশার
একমাত্র কারণ। হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হলে যিশুর আশীর্বাদে সব দুঃখের অবসান ঘটবে। এর সাথে যুক্ত হলো ডিরোজিওর মতো কিছু পাবলিকদের নেতৃত্বে কিছু এলিট বাঙালির তাণ্ডব, যাদের কল্যাণে তৈরি হয়েছিল ইয়ং বেঙ্গল সোসাইটি। তারা ছিল আজকের যুগের ওই বামপন্থীদের মতোই। গরুর মাংস খাওয়াই তাদের কাছে বিপ্লব, মূর্তি পূজাকে হেয় করাই তাদের কাছে আধুনিকতা। এর ফলে এমন একটা অবস্থা হয়েছিল যে হিন্দুদের মধ্যেই একটা সংশয় দেখা দিতে শুরু করলো যে সত্যিই কি হিন্দুদের আচার বিচারই তাদের এত দুর্দশার কারণ? মূর্তি পূজা ছেড়ে গরুর মাংস খাওয়া শুরু করলেই কি সমস্ত কিছুর সমাধান? তখন শ্রীরামকৃষ্ণ বললেন, যত মত তত পথ। বাইরে শুনতে খুব সামান্য লাগলেও অন্তর্নিহিত যে শক্তিশালী বক্তব্যটা ছিল সেটাকে কিন্তু বুঝতে হবে, যেটাকে ম্যানেজমেন্ট স্কুলে বলে পাওয়ার মেসেজিং। কি বললেন উনি? পথ পরিবর্তন বা ধর্ম পরিবর্তন করলেই বাকি সব কিছু বদলে যাবে না। রামকে রহিম বলে ডাকলে বা কেষ্টকে খ্রিস্ট বলে ডাকলে কোনো সমস্যার সমাধান হবে না, দুনিয়া যা ছিল তাই থেকে যাবে, এটাই উনি বুঝিয়ে দিলেন। সমাজের ওপরতলার মানুষ থেকে একেবারে নিম্ন স্তরের মানুষের সবাইকে এক অস্ত্রে সব অস্ত্রকে ভোতা করে দিলেন। তার সুযোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দ, যাকে আমি মনে করি যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভারতীয়, তিনি কি বললেন? বললেন, আমাদের দেশে রিলিজিয়ান অনেক আছে, তাই আর নতুন কোনো রিলিজিয়ান নয়, আমাদের দরকার খাবার। এই এক অস্ত্রে খ্রিস্টান মিশনারি সহ সমস্ত রিলিজিয়ান বেচা বা মতবাদ বেচা লোকেদের সব অস্ত্রকে একদম ভোতা করে দিলেন। যারা ভাবছিলেন যে হিন্দু ধর্ম ত্যাগ করবেন বা করে ফেলেছিলেন, তাদের মাথাতে এই ধারণাটা ঢুকিয়ে দিলেন যে ধর্ম ত্যাগ করতে চাও করো, কিন্তু তাতে কচু পোড়া হবে। অর্থাৎ ধর্মকে নয় কর্মকে আঁকড়ে ধরতে বললেন। তাই সবাই আবার ফিরে এলেন হিন্দু ধর্মে। শুধু তাই নয়, আজ আর ব্রাহ্ম ধর্মের লোকজনকেও আলাদা করে দেখা যায় না, কারণ এই দুই মহামানবের প্রভাবে ব্রাহ্মদের আলাদা পরিচয়ও অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছিল। আর বাঙালির মন মন্দিরে মা কালীর মূর্তিকে চিরস্থায়ী করে দিলেন। শুধু কি যে রাজনীতি থেকে শত হস্ত দূরে থাকা সত্ত্বেও ক্ষুদিরাম বসু থেকে শুরু করে সমস্ত অগ্নিযুগের বিপ্লবীদের আদর্শ ছিলেন স্বামীজি। আর বামপন্থীরা যদিও বলেন যে ভগৎ সিং মার্ক্সবাদী আদর্শে অনুপ্রাণিত ছিলেন, সেটা একটা অর্ধ সত্য, কারণ জীবনের প্রথম ভাগে উনি মার্ক্সবাদ দ্বারা অনুপ্রাণিত হলেও পরের দিকে তার মোহ কেটে যায় এবং জীবনের মূল ভাগে উনি স্বামীজির আদর্শই মেনে চলতেন। আর ঠিক অস্ত্র না চেনার ভুলটাই করেছিলেন নাথুরাম গডসে। বন্দুক হাতে তুলে নিয়ে তিনি ভেবেছিলেন যে গান্ধীর ছদ্ম ধর্মনিরপেক্ষতার বীজ থেকে হিন্দুদের রক্ষা করবেন। সেটা করতে গিয়ে তিনি এই মেকি ধর্মনিরপেক্ষদের হাতেই আরও বড় অস্ত্র তুলে দিয়েছিলেন। না হলে হয়তো এই ধর্মনিরপেক্ষতার নামে তোষণের রাজনীতি আরও আগেই বন্ধ হয়ে যেত। এটা নয় যে গান্ধীজির এই তোষণমূলক রাজনীতির বিরোধী কেউ ছিলেন না, তাদের মধ্যেই একজন ছিলেন বাবা সাহেব আম্বেদকর। তিনি গান্ধীকে যেই ভাষাতে আক্রমণ করেছিলেন, মানে আমরা যদি সেসব বলি তাহলে বোধহয় পরের দিনই পুলিশ এসে তুলে নিয়ে যাবে। তাই বেশি কিছু বলবো না, শুধু গান্ধীর ব্যাপারে আম্বেদকর বিবিসির একটা ইন্টারভিউতে কি বলেছিলেন সেটাই স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আর বাংলা করে বলছি যে উনি বলেছেন যে গান্ধীর রাজনীতি ছিল একদম অন্তঃশ্বাস শূন্য এবং ভণ্ডামিতে ভরা। গান্ধীজির মুসলমান তোষণের সবচেয়ে বিরোধী যদি কেউ থেকে থাকে তাহলে তিনি হলেন আম্বেদকর। মুসলমানদের হাতে যখন হিন্দুরা নিধন হচ্ছিল, তখন গান্ধী এবং কংগ্রেসের নীরবতা নিয়েও তিনি অনবরত প্রশ্ন তুলেছেন। মনে করতেন গান্ধীর তোষণমূলক রাজনীতি ভারতকে দ্বিখণ্ডিত করেছে। আম্বেদকরের নিজের গলাতে ওনার বক্তব্য ইউটিউবে পেয়ে যাবেন। এছাড়াও গান্ধীজি যে খিলাফত আন্দোলনকে সমর্থন দিয়েছিলেন সেটাকে আগুন নিয়ে খেলা বলে অভিহিত করেছিলেন আম্বেদকর এবং অ্যানি বেসান্ত দুজনই। যেই খিলাফত আন্দোলনের ফল হলো যে মালাবার উপকূলে কয়েক হাজার হিন্দুর গণহত্যা মুসলিমদের হাতে, যাকে গান্ধীজি উল্টে হিন্দুদের দোষ বলে আখ্যা দিয়েছিলেন। এই সব ভণ্ডামির জন্যই কংগ্রেস বিরোধী সত্যিকারের জাতীয়তাবাদী আন্দোলন খুব দ্রুতভাবে জেগে উঠেছিল ভারতের বুকে। কিন্তু গডসে চেয়েছিলেন খুব চটজলদি রেজাল্ট। তিনি প্রথমে আরএসএস এর সদস্য ছিলেন, কিন্তু 1930-এর দশকে তিনি আরএসএস এর ওপর আস্থা হারান বলে শোনা যায়। যাই হোক, ওনার কাজের ফল যেটা হলো যে দেশ জুড়ে কংগ্রেসের এই ভণ্ডামি ভরা রাজনীতির অনুকূলেই একটা সহানুভূতি জাঁকিয়ে বসলো। তোষণমূলক রাজনীতি ভারতের রাজনীতির একমাত্র মূল স্রোত হয়ে দাঁড়ালো, যা আজও চলছে। আরএসএস নিষিদ্ধ হয়ে গেল। 1966-তে কাপুর কমিশন রিপোর্ট দেয় যে গান্ধী হত্যাতে আরএসএস এর কোনো ভূমিকাই ছিল না, কিন্তু তাতে কি, গডসের ভুলের মাসুল আজও দিয়ে চলেছে জাতীয়তাবাদী রাজনীতি। না হলে আমরা সিপিএম
আমলে চিরকাল দেখে এসেছি যে রাজ্য সরকারের কর্মীরা সিপিএমের ব্রিগেড সভাতে গিয়ে চেয়ার সাজাচ্ছে, দেয়াল লিখন করছে, লিফলেট বিলি করছে। সেখানে কেন্দ্রীয় সরকারের কর্মীদের আরএসএসে যোগদানে পর্যন্ত নিষেধাজ্ঞা ছিল 2024 পর্যন্ত, অর্থাৎ কিনা বিজেপি ক্ষমতাতে থাকার এক দশকের পর এই নিষেধাজ্ঞা ওঠে। শুধু তাই নয়, গডসের কর্মফলে ঘৃণার শিকার হতে হয় মহারাষ্ট্রের চিৎপাবন ব্রাহ্মণদের। প্রাণ দিতে হয় কয়েক হাজার চিৎপাবন ব্রাহ্মণকে। নাথুরাম গডসের উদ্দেশ্য নিয়ে কোনো দ্বিমত কারণ নেই। সেই উদ্দেশ্যকে সমর্থন করুন কি সমর্থন না করুন, কিন্তু বিষ্ণুইয়ের ক্ষেত্রে কিন্তু সেরকম বলা যায় না। এই বিষ্ণুই গ্যাং কানাডা আর আমেরিকাতেও খুব সক্রিয়, আর তার ফলশ্রুতিতে বেশ কিছু ভারত বিরোধী খালিস্তান নেতার মৃত্যু হয়। যেমন ধরুন সুখদুল সিং। যদিও বলা হয় যে খালিস্তানিরা ভারতের শত্রু, তাই তাদেরকে খতম করছে বিষ্ণুই গ্যাং। সিধু মুসেওয়ালা নামে একজন পাঞ্জাবি গায়ককে হত্যা করা হয়। কেউ কেউ বলেন যে সিধু মুসেওয়ালা খালিস্তানিদের সমর্থক, তাই এই পরিণতি। এই ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছুই বলা যায় না। আসলে বাজারে খবরের নামে যা প্রকাশিত হচ্ছে তা আসলে কিছু মন গড়া ধারণা ছাড়া কিছু নয়। কিন্তু যেটা সত্যি সেটা হলো 2022-এ ভারত সরকার কানাডা সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করেছিল কানাডাতে বিষ্ণুই গ্যাংয়ের বাড়বাড়ন্তের ব্যাপারে। আর এই গ্যাংয়ের 26 জন সদস্যকে ভারতে প্রত্যর্পণের কথাও বলেছিল, কিন্তু কানাডা সেই ব্যাপারে কোনো উৎসাহই দেখায়নি। অপরদিকে কানাডা সরকার বলছে যে ভারত সরকার বিষ্ণুই গ্যাংকে ব্যবহার করে হরদীপ সিং নির্জরকে হত্যা করে। এই ব্যাপারটাকে নিয়ে কানাডা আর ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকেছে। এই যে নির্জরের কথা বললাম, সেও ছিল একজন খালিস্তানি জঙ্গি। কিন্তু ছাত্র রাজনীতির সময় থেকে যদি দেখা যায়, তাহলে বিষ্ণুইয়ের এই জাতীয়তাবাদের তত্ত্বটা ঠিক ধোপে টেকে না বলেই আমার মনে হয়। কিন্তু তবুও যদি মনে করি যে দেশের শত্রুদের নিকাশ করতে ওর এই সমস্ত কাণ্ডকলাপ, তাহলেও দেশের বিভিন্ন সরকারি এজেন্সির সঙ্গে মিলে যে এই কাজটা ও করছে সেটা কিন্তু কখনোই নয়। কারণ সত্যিই যদি সে ভারত সরকারের গোপন কোনো অভিযানে সামিল হতো, তাহলে জনসমক্ষে ও এসে বলতো না যে ভারতের শত্রুদের ও নিকাশ করবার জন্য এই সমস্ত করছে। সরকারের গোপন অভিযানে কারা কাজ করে কি করে সেটা কাকপক্ষীও জানতে পারে না। সেখানে নিজেদের হয়ে সমাজ মাধ্যমে বিজ্ঞাপন করা তো দূরের কথা। তাই গডসে হোক কি বিষ্ণুই, বন্দুকের নলকে যারা নিজেদের ইচ্ছে মতো হাতে তুলে নেয়, তারা আমার মতে সমাজের পক্ষে ক্ষতিকর। তাদের সঙ্গে নকশালদের কোনো পার্থক্য নেই। এবারে হয়তো অনেক জাতীয়তাবাদী রেগে যাবেন, কিন্তু একবার ভাবুন যে একটা স্বাধীন দেশের যখন সুপার পাওয়ার হওয়ার একটা উচ্চাকাঙ্ক্ষা থাকে, তখন প্রথম যে জিনিসটাকে নিশ্চিত করতে হবে সেটা হলো আইন শৃঙ্খলার ব্যাপারটা। না হলে আর যে কেউ যে কোনো ধরনের আদর্শে অনুপ্রাণিত হয়ে যদি আইন ভাঙে, যে কাউকে গুলি করে, তাহলে তো একটা আতঙ্কের পরিবেশ তৈরি হবে। সেখানে কি দেশের সার্বিক উন্নতি সম্ভব? আপনারা নিজেরাই বলুন। এই যেমন আমাদের কোনো প্রতিবেদন দেখে কারোর খুব ভালো লাগলো, তিনি আমাদের সাবস্ক্রাইব করলেন। যার ভালো লাগলো না, তিনি আমাদেরকে গালাগালি করলেন। কেউ কেউ আমাকে ফোন করেও গালাগালি করেন। সব ঠিক আছে, আমি সবার ফোন নেই, কাউকে ব্লক করি না, কারোর কমেন্ট ডিলিট করি না। কিন্তু এরপর কেউ যদি আরও একটু এগিয়ে গিয়ে মারামারি হানাহানির রাস্তা বেছে নেন, তাহলে সেটা কি আপনাদের সমর্থন পাবে? তাই বলছি যে লড়াইয়ের প্রাঙ্গণ বদলে গেলে অস্ত্রও কিন্তু বদলে যায়। আপনাদেরকে বুঝতে হবে যে কাদেরকে আপনাদের সমর্থন দিতে হবে আর কাদের নয়। দেশের সরকার, দেশের সেনাবাহিনী, গোয়েন্দা বাহিনী খুব ভালো মতো জানে যে বন্দুকধারী শত্রুর সাথে কি করতে হবে, সেটা তারা মোকাবিলা করবে। কিন্তু যেই শত্রুর হাতে বন্দুক নেই, তার সাথে কে লড়বে? আপনাদেরকেই এগিয়ে আসতে হবে। লড়াই অনেক সময় অসম, অনেক দীর্ঘ। আপনার লেখনী বা আপনার ভাষণ আর তার মধ্যে দিয়ে আপনার যুক্তি, আপনার দর্শন, আপনার চিন্তার ভাবনার গভীরতা অনেক ধারালো অস্ত্র হয়ে উঠতে পারে। অনেক বড় যুদ্ধ আমরা জয় করতে পারি। সন্ত্রাসের মতো চটজলদি পথ যারা নেয়, তাদেরকে আদর্শ করার আগে আপনাকে কিন্তু বুঝে নিতে হবে আপনার কাছে আদর্শ সমাজের অর্থ কী। লড়াই আমাদেরও চলছে খুব সীমিত সাধ্যের মধ্যেই। যদি দুজন মানুষের মধ্যেও কিছু প্রশ্ন জাগিয়ে তুলতে পারি এই আশাতে। কবি বলেছেন, ছোট ছোট জলবিন্দুরা ভেসে চলে, তারা জানেও না কখন তারা এক বিশাল জলপ্রপাতের অঙ্গ হয়ে ওঠে, কখন নদীকে ভরিয়ে দেয় কানায় কানায়, কখনো বা স্থির হয়ে থাকে সীমাহীন সমুদ্রের বুকে। আমরাও সেই জলবিন্দুর মতোই, জানি না কোন মহাজাগতিক তরঙ্গের ছোট্ট একটা আণবিক কণা হয়তো আমরা। তাই ফিরে আসবো আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে। নমস্কার, ভালো থাকবেন।